কলকাতার হোটেলে আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত শেষে মরদেহ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শনিবারের মধ্যে সব মরদেহগুলো দেশে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এদিকে ঘটনার পর থেকে পলাতক হোটেল মালিক বীরেশ্বরের এখনও হদিস মেলেনি। কলকাতা থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবিতে আরাফাত ইসলামের রিপোর্ট। কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে নেই আগের মতো চাঞ্চল্যতা। পুড়ে যাওয়া হোটেল শিখাইন বয়ে বেড়াচ্ছে বিভীষিকার ক্ষত। এদিকে আগুনের ঘটনায় নিহত ৭ বাংলাদেশির ময়না তদন্ত শেষে মরদেহ রাখা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। সব প্রক্রিয়া শেষে শনিবারের মধ্যে মরদেহগুলো দেশে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে স্থানীয় প্রশাসন মির্জা গালিব স্ট্রিটের ৯টি হোটেল ও ৪টি রেস্তোরাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। অন্যদিকে অভিযান চললেও হোটেলটির মালিক বীরেশ্বর মিত্রের এখনো কোনো সন্ধান পায়নি পুলিশ। আরাফাত ইসলাম, ৭১। এ নিয়ে আরো খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, মরদেহ বাংলাদেশে পাঠানোর বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? তাছাড়া নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে কিনা, তারা কি বলছেন জানাবেন। দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ, যেখানে মরদেহ ৭টি রাখা হয়েছে সেখানে। এবং আমি আপনাকে দেখাবো এই যে সেই মর্গ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের, এবং এখানেই রাখা আছে মরদেহগুলি। এবং যেটা জানা যাচ্ছে যে কুষ্টিয়ার যে সমস্ত মরদেহগুলি আছে সেগুলো হয়তো আজ আর কে পাঠানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে। এরপর সাভার এবং সাতক্ষীরার যে ৩ জন আছে সেই ৩ জনের মরদেহ পাঠানো হবে। সাভারের ১ জন, সাতক্ষীরার ২ জন। তো স্বাভাবিকভাবে যে কুষ্টিয়ার যে ৪ জন আছে তাদের কিন্তু আজ এখান থেকে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া সকাল থেকে শুরু হয়েছে, এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে যে ২ দফায় যাবে মরদেহগুলি বাংলাদেশে নাকি ১ দফায় যাবে সে বিষয়টি বাংলাদেশ ডেপুটি হাই কমিশন কিন্তু জানাবে অফিসিয়ালি। এবং পাশাপাশি এই যে মরদেহগুলি কুষ্টিয়া থেকে যারা এসছেন, অর্থাৎ মৃতদের স্বজন এসছেন, তাদের সাথে কথা হয়েছে, তারা কিন্তু বিষয়টি মর্মাহত। এবং যেহেতু নিহত পরিবারের সকলেই মৃত্যু হয়েছে এবং বাংলাদেশে একটি ছোট্ট শিশু আছে, তার ভবিষ্যতের কথা কলকাতা যারা হোটেল কর্তৃপক্ষ প্রত্যেকেই কিন্তু বিষয়টি নিয়ে চিন্তিত। এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আর কি বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে মরদেহ ২ দফায় যাবে না ১ দফায় যাবে। মৌটুসী। ধন্যবাদ সত্যজিৎ আপনাকে। দর্শক, কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। ইউরোপ থেকে দক্ষিণ আমেরিকা, একই দিনে প্রকৃতির ২ রূপ। কোথাও ভয়াবহ বন্যা ও ভূমিধস, কোথাও দাবানল, আবার কোথাও দীর্ঘ খরায় বিপর্যস্ত জনজীবন। ইতালিতে ক্যাম্পসাইট থেকে শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পেরুতে মহাসড়কে আটকে পড়েছে হাজারো মানুষ। অন্যদিকে চিলিতে এল নিনোর প্রভাবে আকস্মিক বন্যা, আর ইউরোপ জুড়ে দাবানল ও তীব্র খরার প্রভাব। বিশ্বজুড়ে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। ভূমিধসে দক্ষিণ উপকূলীয় মহাসড়কের বড় অংশ ধসে পড়েছে। ৪ দিন ধরে শত শত ট্রাক, বাস ও যাত্রী আটকা পড়েছে। নষ্ট হতে শুরু করেছে খাদ্যপণ্য। সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা রাস্তা পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে। চিলিতেও এল নিনোর প্রভাবে ভারী বৃষ্টি ও ভূমিধসে টোকোপিলা ও ইকিকে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১,০০০-এর বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে। বহু এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকরা উদ্ধার ও পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ করছেন। এদিকে ইউরোপের উত্তর ইতালির লম্বার্ডি অঞ্চলে পাহাড়ি ঝর্ণার পানি উপচে পড়ায় ভূমিধসের আশঙ্কায় একটি ক্যাম্পসাইট থেকে প্রায় ২৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। অঞ্চল জুড়ে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। আর স্পেন, উত্তর মেসিডোনিয়া ও সার্বিয়ায় থামছেই না দাবানলের তীব্রতা। স্পেনে প্রায় ৪,৮০০ হেক্টর বন পুড়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে শত শত মানুষকে। উত্তর মেসিডোনিয়ায় তীব্র গরমে একাধিক দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার, দমকল বাহিনী ও স্থানীয়রা একসঙ্গে লড়াই করছে। সার্বিয়া দাবানল মোকাবেলায় রাশিয়ার বিশেষ অগ্নি নির্বাপন বিমানের সহায়তা নিয়েছে।
অন্যদিকে ইউরোপের বড় অংশে দীর্ঘস্থায়ী খরায় নদীর পানি বিপজ্জনকভাবে কমে গেছে। ইংল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, ইটালি, পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি সহ বিভিন্ন দেশে খরার কারণে কৃষি, নৌপরিবহন ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা প্রভাবিত হচ্ছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে তাপ প্রবাহের ঝুঁকিও, কিন্তু একই তাপমাত্রা সবার শরীরে একই প্রভাব ফেলে না। নতুন এক গবেষণা বলছে তরুণদের জন্য সহনীয় যে তাপমাত্রা, বয়স্কদের জন্য সেটি হয়ে উঠতে পারে প্রাণঘাতী। জলবায়ু পরিবর্তনের সঙ্গে বিশ্ব যখন আরও উষ্ণ হচ্ছে, তখন সবচেয়ে ঝুঁকিতে থাকা প্রবীণদের নিয়ে নতুন করে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। আরও জানাচ্ছেন চৈতি সরোয়ার। তীব্র গরমে শরীরের সবচেয়ে বড় কাজ নিজেকে ঠান্ডা রাখা, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেই সক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। বয়স্কদের শরীর কম ঘাম তৈরি করে, রক্তনালীগুলো ততটা প্রসারিত হতে পারে না, ফলে শরীরের ভেতরের অতিরিক্ত তাপ বাইরে বের করে দেওয়া কঠিন হয়ে পড়ে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষের শরীর যে পর্যায়ে গিয়ে নিজের ভেতরের তাপমাত্রা আর স্থিতিশীল রাখতে পারে না, সেই সীমা তরুণদের তুলনায় প্রায় ৪.৭ থেকে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস কম। শরীর যখন ঘাম, রক্ত সঞ্চালন সহ স্বাভাবিক প্রক্রিয়ায় আর অতিরিক্ত তাপ বের করতে পারে না, তখন তৈরি হয় আনকম্পেন্সেবল হিট স্ট্রেস। এই পর্যায়ে শরীরের ভেতরে তাপমাত্রা বাড়তেই থাকে। গবেষকদের মতে সীমার সামান্য ওপরে থাকা তাপমাত্রাতেও কয়েক ঘন্টার মধ্যে শরীরের তাপমাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে। গবেষণা বলছে শিল্প পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক উষ্ণতা মাত্র ১.৫ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও বয়স্ক মানুষ এমন তাপের মুখোমুখি হতে পারেন যে তাপমাত্রায় তরুণদের ঝুঁকি তৈরি হবে বৈশ্বিক উষ্ণতা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পর। অর্থাৎ তাপমাত্রা যতটা বাড়ছে তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কে সেই তাপের মধ্যে বসবাস করছেন। গবেষকদের মতে ঝুঁকি সবচেয়ে বেশি তৈরি হচ্ছে দক্ষিণ এশিয়া ও অন্যান্য উষ্ণ অঞ্চলে, বিশেষ করে ভারত, চীন, পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশগুলোতে বৈশ্বিক উষ্ণতা আরও বাড়লে বিপুল সংখ্যক প্রবীণ মানুষ দীর্ঘ সময় ধরে এই বিপজ্জনক তাপের মুখোমুখি হতে পারেন। বিপদ আরও বড় হয় যখন তীব্র গরমের সাথে আর্দ্রতা, কম বাতাস চলাচল এবং পানির শূন্যতা যুক্ত হয়। আর প্রবীণদের ক্ষেত্রে হৃদরোগ, কিডনি ও শ্বাসতন্ত্রের মতো আগে থেকে থাকা নানা রোগও তীব্র গরমে আরও খারাপ হতে পারে। ঝুঁকি শুধু রাস্তায় বা খোলা জায়গায় নয়, ঘরের ভেতরেও। বিশেষ করে পুরনো ভবন, কম বাতাস চলাচল, শীতাতপ নিয়ন্ত্রণের সীমিত সুযোগ কিংবা বিদ্যুৎ সরবরাহে সমস্যা থাকলে প্রবীণদের জন্য ঘরও হয়ে উঠতে পারে বিপজ্জনক। গবেষকদের বার্তা, তীব্র গরম থেকে তাৎক্ষণিক সুরক্ষার ব্যবস্থা জরুরি হলেও দীর্ঘমেয়াদে ঝুঁকি কমানোর একমাত্র কার্যকর পথ বৈশ্বিক উষ্ণতা কমানো। শহরে গাছপালা ও সবুজ জায়গা বাড়ানো, কুলিং সেন্টার তৈরি, ভবনে বাতাস চলাচলের ব্যবস্থা উন্নত করা এবং ঝুঁকিতে থাকা প্রবীণদের নিয়মিত খোঁজ নেয়ার উপর জোর দেওয়া হচ্ছে। চৈতি সরোয়ার, ৭১। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় সোকোটা প্রদেশে নৌকা ডুবে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ডুবে যাওয়া নৌকাটিতে ৭০ জনের বেশি যাত্রী ছিল, যাদের মধ্যে অনেক শিশু ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে নৌকাটির বেশিরভাগ যাত্রী ধান কাটার কাজে যাচ্ছিল, যাদের মধ্যে কৃষি জমির মালিক ও শ্রমিকও ছিল। এদিকে দুর্ঘটনার পর ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও ১৫ জন নিখোঁজ রয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে পুলিশ। অধিকৃত পশ্চিম তীরে ১,২০০টির বেশি নতুন বসতি নির্মাণের পরিকল্পনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা। যৌথ বিবৃতিতে দেশগুলো ইসরায়েলকে পরিকল্পনাটি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। বুধবার ১,২৩৪টি বসতি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করেছে ইসরায়েল। এর আওতায় পূর্ব জেরুজালেম ও মালে আদুমিম বসতির মধ্যবর্তী প্রায় ১২ বর্গ কিলোমিটার এলাকায় এসব আবাসন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। পশ্চিমা দেশগুলো বলছে, পশ্চিম তীরের সহিংসতা ও ফিলিস্তিনি অর্থনীতির ওপর নানা বিধিনিষেধের মধ্যেই এই সিদ্ধান্ত আরও উদ্বেগজনক। তাদের আশঙ্কা, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে পশ্চিম তীর কার্যত দুভাগে বিভক্ত হয়ে যাবে এবং পূর্ব জেরুজালেম বিচ্ছিন্ন হয়ে পড়বে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে কড়া নিরাপত্তার মধ্যেই ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা শেষে ভোরে কারাগারে ফেরত পাঠানো হয়। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করাতেই বৃহস্পতিবার গভীর রাতে তাকে আদিয়ালা কারাগার থেকে হাসপাতালে আনা হয়। এ সময় হাসপাতাল ও আশপাশের এলাকায় নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। হাসপাতালের আশপাশের সড়কে বসানো হয় ব্যারিকেড ও নিরাপত্তা চৌকি। মোতায়েন করা হয় প্রায় 800 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। প্রস্তুতি তদারকিতে ইসলামাবাদ পুলিশের প্রধান ও হাসপাতাল পরিদর্শন করেন। ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছে তার দল পিটিআই। ইমরান খানের আইনজীবীদের দাবি, 73 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী চোখের সমস্যা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তার ডান চোখের দৃষ্টিশক্তিও মারাত্মকভাবে কমে গেছে বলেও দাবি তাদের। এ ছিল এখনকার আয়োজনে বিশেষ নতুন নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে আগামীকাল সকাল 9:30টায়। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।